স্বাগত ১ ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছে আমি আতিফান জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ১৪ এপ্রিল থেকে লকডাউনে বন্ধ সব অফিস, দোকানপাট ও গণপরিবহন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া নিষেধ। কঠোর লকডাউনের খবরে নানা উপায়ে রাজধানী ছাড়ছে মানুষ, ফেরিঘাটে ভিড়, মহাসড়কেও যানজট। শুধু শান্তি প্রতিষ্ঠা নয়, মানবিক দৃষ্টিকোণে কাজ করেও বিশ্বে প্রশংসিত দেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা, বললেন প্রধানমন্ত্রী। রোজায় নিত্যপণ্যের দাম নির্ধারণ, ভোজ্য তেল ১৩৯ টাকা লিটার, পেঁয়াজ ৪০, ছোলা ৬৭ ও চিনি মিলবে ৬৮ টাকায়। প্রথমবারের মতো এলপি গ্যাসের দাম বেঁধে দিল সরকার। ১২.৫ কেজির সিলিন্ডার মিলবে ৯৭৫ টাকায়। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছে পুরো খবরে। করোনার সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ জারি করেছে সরকার। সকালে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে এ বিধিনিষেধের কথা জানানো হয়। ১৩ দফা নির্দেশনায় বলা হয়, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সব অফিস বন্ধ থাকবে। এ সময় সব কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে শিল্প কারখানা নিজস্ব স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। শ্রমিকদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় আনা নেয়া করতে হবে। লকডাউনের সময় জরুরি সেবা বাদে সব পরিবহন বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে সড়ক, নৌ, রেল, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। বন্ধ থাকবে শপিং মল সহ সব দোকানপাট। তবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা জায়গায় কাঁচা বাজার বসতে পারবে। লকডাউনের সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। করোনার টিকা গ্রহণের জন্য কার্ড সাথে নিয়ে যাতায়াত করা যাবে। জুমা ও তারাবির বিষয়ে ধর্ম মন্ত্রণালয় পরবর্তী নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। তবে জরুরি সেবা সংশ্লিষ্টরা বিধিনিষেধের বাইরে থাকবেন। এ নিয়ে আরো জানাতে এবার সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু আসন্ন রমজানে মসজিদের বিধিনিষেধ কেমন হবে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা এখন পর্যন্ত আমরা পাইনি। এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? না, এ বিষয়ে কিন্তু বলা হয়েছে যে এই বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত নেবে ধর্ম মন্ত্রণালয়, এবং ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলে আলাপ আলোচনা করে যে সিদ্ধান্তটি নেবে সেটি কিন্তু মন্ত্রণালয় থেকে তারা অফিসিয়ালি জানাবেন। এটাই কিন্তু সেখানে বলা হয়েছে। যে ১৩টি ধারা সেখানে দেওয়া হয়েছে, যে ১৩টি ধারায় প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, সেখানে কিন্তু এটি সুস্পষ্টভাবে উল্লেখ আছে। আর কিছু অস্পষ্টতা আছে, যেমন এই আজকে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, এর আগে কিন্তু কয়েকদিন যাবতই বলা হচ্ছিল, ইভেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে এবার কঠোর লকডাউন আসবে, যেটিকে তারা লকডাউন বলছেন, কিন্তু প্রজ্ঞাপনে কিন্তু লকডাউন বা সাধারণ ছুটির কথাও কিন্তু বলা হয়নি। এটিকেই বলা হয়েছে ১৩ দফা নির্দেশনা দিয়ে তারা বিধিনিষেধ আরোপ করেছে করোনা মহামারীকে প্রতিরোধ করার জন্য, বা করোনা মহামারীর যে সংক্রমণের বিস্তার রোধ করার জন্য এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো সেই জন্যই ১৩ দফা নির্দেশনা দেওয়া হচ্ছে। এর আগে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল, এর সাথে এর যে মৌলিক তফাৎ সেটি হচ্ছে যে এর আগে অফিস আদালত, অর্থাৎ সরকারি বেসরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেসব কিন্তু খোলা ছিল, কিন্তু এবার কিন্তু একেবারেই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কর্মকর্তা যারা আছে তারা যেন সংশ্লিষ্ট স্টেশনে অবস্থান করে সেটিও পাশাপাশি নির্দেশ দেওয়া হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে হাটবাজারের ক্ষেত্রে এবার যে নির্দেশনা দেওয়া হয়েছে, এর মাঝে বিধিনিষেধ যেটা আছে যে যেমন শপিং মলগুলো কিন্তু বন্ধই থাকবে, আর কাঁচা বাজার যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য সেগুলো কিন্তু 12টা থেকে 9টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকবে। এর বাইরে কিন্তু আর খোলা থাকবে না। হোটেলের ব্যাপারেও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে যে বিষয়গুলি খোলা থাকবে বা পরিবহনের ক্ষেত্রে যেটি বলা হয়েছে, ও আরেকটি বিষয় হচ্ছে যে পণ্য পরিবহন বাদে সব ধরনের গণপরিবহন এবং যে কোনো ধরনের পরিবহন কিন্তু বন্ধ থাকবে এবার। এই বিষয়টি কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। তো যে বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম যে অস্পষ্টতাগুলো আছে, যেমন বলা হয়েছে যে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে, কিন্তু শিল্প কারখানা খোলা থাকবে, এবং সেখানে যে স্বাস্থ্যবিধি আছে স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলা রাখা হবে। কিছুক্ষণ আগে এখানে শ্রম প্রতিমন্ত্রী এসেছিলেন, তার কাছে আমরা এই বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছিলাম যে শিল্প প্রতিষ্ঠান যদি খোলা থাকে বা শিল্প কলকারখানা খোলা থাকে, আর আরেকদিকে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকে বা ব্যাংক বন্ধ থাকে, সেক্ষেত্রে
সেসব শিল্প কারখানাগুলির আর্থিক লেনদেনের বিষয়টি কিভাবে সুরাহা করা হবে এ বিষয়ে সুস্পষ্ট কোনো উত্তর যদিও শ্রম প্রতিমন্ত্রী দিতে পারেননি, তবে তিনি বলেছেন যে যেসব এলাকায় শিল্প কলকারখানা খোলা থাকবে সেসব শিল্প কলকারখানার যেসব শ্রমিক বা কর্মকর্তা কর্মচারীরা থাকবেন তাদের বেতন বা ভাতাদির দেওয়ার বিষয়টা যেন স্মুথ থাকে সে বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংকের কাছে যেহেতু সহায়তা চাওয়া হয়েছে সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে হয়তো শিল্প কলকারখানা আছে এরকম এলাকাগুলোতে ব্যাংক হয়তো স্বল্প পরিসরে খোলাও থাকতে পারে। আপনি এই বিষয়টি আবার একটু স্পষ্ট করে বলবেন যে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, সেক্ষেত্রে ব্যাংকগুলো সব জায়গায় বন্ধ থাকবে কিনা এই বিষয়টি আবার একটু স্পষ্ট করে বলবেন আমাদের। যে এই বিষয়টিকে আজকে শ্রম প্রতিমন্ত্রী যখন এখানে সচিবালয়ে এসেছিলেন টিকা নিতে তখন এই প্রশ্নটি আমি ওনাকে করেছিলাম যে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিল্প কলকারখানা খোলা রাখার যে বিষয়টির কথা বলা হয়েছে সেক্ষেত্রে তাদের আর্থিক লেনদেনের বিষয়টি কিভাবে সুরাহা করা হবে এ বিষয়ে তিনি বলেছেন যে যেসব এলাকায় শিল্প কলকারখানা খোলা থাকবে সেই সব এলাকায় যেন শিল্প কলকারখানার শ্রমিকদের বা কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদি দেওয়ার বিষয়টি চালু থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে তারা সহায়তা করার জন্য বলেছেন। তো এটাকে ধরে নেওয়া হচ্ছে যে যেহেতু বাংলাদেশ ব্যাংকের কাছে সহায়তা চাওয়া হয়েছে সেক্ষেত্রে হয়তো সেসব এলাকার ব্যাংকগুলোকে খোলা রাখার হয়তো তারা একটা আবেদন করেছেন স্বল্প পরিসরে, কিন্তু এই বিষয়ে কিন্তু মন্ত্রী সরাসরি প্রশ্নের উত্তর দেননি, তবে তার কথার মাঝে এরকম ইঙ্গিত আমরা পেয়েছি। আর আরেকটি বিষয় এই ইতিমধ্যে কিন্তু এই যে আজকে প্রজ্ঞাপনটি এই প্রজ্ঞাপন নিয়ে কিন্তু জনপ্রশাসন প্রতিমন্ত্রীও তার বক্তব্য দিয়েছেন এবং তিনি সেখানে আজকে যে 13 দফা নির্দেশনা দেওয়া হচ্ছে সেখানে 10 দফায় যেটা বলা হচ্ছে যে প্রজ্ঞাপনটি আজকে জারি করা হচ্ছে এই প্রজ্ঞাপনটি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সহ মাঠ প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীকে এবার যেন তারা তাদের দায়িত্ব আরও সুচারুভাবে পালন করেন এবং পুলিশ প্রশাসন যেন তাদের যে টহল সেই টহল যেন আরো বাড়িয়ে দেন সে বিষয়ে কিন্তু সচেতন থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই বিষয়ে তারা একটু কঠোরতা অবলম্বন করবেন। অর্থাৎ এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে আগের যে বিধিনিষেধ ছিল সেটি পালনের ক্ষেত্রে যে শিথিলতা দেখা দিয়েছিল এবার কিন্তু সেই শিথিলতাটা তারা কামনা করছেন না। আর পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীও কিন্তু আজকের প্রজ্ঞাপন নিয়ে তার একটি প্রতিক্রিয়া দিয়েছেন এবং সেই প্রতিক্রিয়ায় তিনি বলেছেন যে এর আগে যেরকম নির্দেশনায় দেখা গেছে যে গণপরিবহন বন্ধ রাখা হবে কিন্তু পণ্য পরিবহনের গাড়িগুলো চালু থাকবে, সেরকম নির্দেশনার পরে দেখা গেছে পণ্য পরিবহনের গাড়িতেই মানুষকে আনা নেওয়া করা হয়েছে, অর্থাৎ গণপরিবহনের মতো ব্যবহার করা হয়েছে। এবার এই বিষয়টি করতে দেওয়া হবে না এবং এই বিষয়ে কঠোর হবে বলে বলা হয়েছে। পাশাপাশি যেসব গাড়ি পণ্য পরিবহনের গাড়িও যেগুলো চালু থাকবে সেসবেও যেন স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হয় সে বিষয়টিও নিশ্চিত করা হবে, এরকম ইঙ্গিত দিয়েছেন ওবায়দুল কাদের। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন। করোনার সংক্রমণ রোধে 14 এপ্রিল থেকে কঠোর লকডাউনের খবরে ঢাকা ছেড়ে যাচ্ছে অনেকে। দূরপাল্লার বাস চলাচল না করায় হেঁটে, পিকআপ ভ্যানে, মোটরসাইকেল বা বিভিন্ন ছোট বাহনে করে বিকল্পভাবে ঢাকা ছাড়ছেন তারা। আর এজন্য বাড়তি কয়েক গুণ ভাড়া খরচ হচ্ছে বলেও অভিযোগ তাদের। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের বাড়তি চাপ রয়েছে। বাড়ি ফেরা মানুষেরা বলছে সামনে কঠোর লকডাউন এলে সবকিছু বন্ধ হয়ে যাবে। এছাড়া লকডাউনের সময়ও বাড়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় শুধু ঢাকায় বসে না থেকে বাড়ি যাওয়াই ভালো বলছেন তারা। অনেকে আবার লকডাউনে কাজ না থাকলে ঢাকায় থাকা কষ্টকর হয়ে যাবে বলেও জানান। এদিকে ভিড়ের কারণে গাবতলী, সায়দাবাদ সহ ঢাকা ছেড়ে যাওয়া অন্য পয়েন্টগুলোয় সামাজিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। মাস্ক ছাড়া গাদাগাদি করে পিকআপ, মোটরসাইকেলে চলাচল করছে তারা। পট্টির কারখানায় কাম করতাম, কাগজের কারখানা। লকডাউনের কারণে বন্ধ হচ্ছে, দেশে রওনা করছে। বাস পাই না, মাইক্রোতে ভাড়া অনেক, 3,000 3,500 টাকা ভাড়া। আমাদের তো অর্থ নাই যে আমরা যাবো ওইভাবে। সরকারের যে লকডাউন দিছে, লকডাউন তো কেউ মানে না। আমাকে এই কয়েকদিনে খাবারের ভরণ পোষণ দিবে কিভাবে, কে দিবে? আমি তো থাকতে পারতেছি না, এই জন্য বাধ্য হয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। এ বিষয়ে আরো জানাতে গাবতলী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আপনি তো গাবতলী এলাকায় অনেকক্ষণ ধরেই আছেন, আমাদের টাইম টু টাইম আপডেটও দিচ্ছেন। এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আর এই যে মানুষজন গাদাগাদি করে ঢাকা ছেড়ে যাচ্ছে, এতে কিন্তু সংক্রমণ ঝুঁকি বাড়ছে, এ বিষয়ে তারা কি বলছেন?
দেখুন, চরম ভোগান্তি উপেক্ষা করে কিন্তু মানুষ তাদের গন্তব্যে ছুটে চলেছে। কারণ এই যে সকাল থেকে যে চিত্র দেখতে পাচ্ছি সেই চিত্র বলা চলে একই রকম। কারণ এখানে যখন কোনো পরিবহন এসে থামে, সেটি পিক আপ হোক, ট্রাক হোক, যাই হোক না কেন, তখন যাত্রী যারা আছেন তারা সেটিকে ঘিরে ধরেন এবং সেখানে উঠে পড়েন। অর্থাৎ দূরপাল্লার বাস বন্ধ থাকার কারণেই কিন্তু এই সংকট তারা বলছেন যে করোনার কারণে যে নির্দেশনা দেয়া হয়েছে, এই নির্দেশনায় আসলে গণপরিবহন বন্ধ রয়েছে এবং এই গণপরিবহন বন্ধ থাকার ফলে তাদের যে এই ভোগান্তি আসলে তারা বলছেন যেহেতু করোনা সংক্রমণ আরো বাড়তে পারে, এ কারণে তারা ঝুঁকি নিয়ে ভোগান্তি উপেক্ষা করে তারা তাদের গন্তব্যে ছুটে যাচ্ছেন। একটি বিষয় হচ্ছে যে করোনা সংক্রমণের শুরুতে আমরা যে বিষয়টি দেখেছিলাম যে মানুষের মধ্যে একটু সচেতনতা ছিল, কিন্তু লকডাউন ঘোষণার পর সেই সচেতনতা কিন্তু দেখতে পাইনি। আপনি এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন, একটি পিকআপ ভ্যানে গাদাগাদি করে সবাই উঠছে। এখানে এরকম চিত্র সকাল থেকে আমি মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি এবং এমন চিত্রও দেখেছি যে রোগীবাহী অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সে রোগী আছে সেই অ্যাম্বুলেন্সে দু তিনটি সিট খালি রয়েছে, সেই সিটেও যাত্রী নিয়ে যাওয়া হয়েছে, এমন চিত্র আমি দেখেছি। এর পাশাপাশি ছোট যানবাহন যেসব রয়েছে, অর্থাৎ যেগুলি মহাসড়কে চলাচল করার অনুমতি নেই, সেই সব যানবাহনে গাদাগাদি করে মানুষের যে চলাচল, এই চলাচল কিন্তু করোনার ঝুঁকি আরো বাড়িয়ে দেবে। শরীফ, এই বিষয়টি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো টহল চোখে পড়েছে কিনা? না, এটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো টহল এখন পর্যন্ত চোখে পড়েনি। গত বেশ কয়েকদিন যাবৎ সংবাদ সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে গিয়েছি, কোথাও কোনো আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারি সেটি চোখে পড়েনি। কারণ এই গাবতলী এলাকায় আমরা গত বছর যে দেখেছিলাম, যখন সাধারণ ছুটি ছিল, তখন এখানে পুলিশের পক্ষ থেকে বা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এটি মনিটরিং এর জন্য বিভিন্ন সময় আমরা দেখেছি যে মাঠে তারা কাজ করেছে। কিন্তু এবার এক সপ্তাহ লকডাউন ঘোষণা হয়েছে, এরপরে আরো 2 দিন বাড়ানো হয়েছে এই চলমান লকডাউন। এই লকডাউনের পরেও কিন্তু এই যে মানুষের যে চলাচল বা এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া বা দূরের কোথাও যাত্রা করা, এগুলি বন্ধ করার জন্য যে মনিটরিং সেটি নেই। শুধু দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছে, কিন্তু এখানে প্রাইভেট কার চলছে, পিকআপ চলছে, অন্যান্য যানবাহন চলছে। এখানে যারা ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছুটে যাচ্ছেন, অর্থাৎ 200 মাইল 300 মাইল দূরের যেসব গন্তব্য রয়েছে, সেখানে তারা ভেঙে যাচ্ছে। অর্থাৎ যদি কেউ বগুড়া, রাজশাহী বা রংপুর, দিনাজপুর যেতে চায়, তাহলে তাকে এখান থেকে শুরুতে সাভার বা নবীনগরের কোনো একটা ছোট যানবাহনে উঠতে হচ্ছে এবং সেখান থেকে আবার আরেকটি যানবাহনে তাকে চন্দ্রা যেতে হচ্ছে, আবার চন্দ্রা থেকে মির্জাপুর বা টাঙ্গাইল, এরকম ভেঙে যেতে হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে বিষয়টি দেখছি যে সবার মধ্যে একটি আশঙ্কা রয়েছে যে চলমান লকডাউন যে বাড়ছে, অর্থাৎ দ্বিতীয় দফায় যে আবারও বেড়েছে, অর্থাৎ 14 তারিখ থেকে কঠোর লকডাউনে যাবে দেশ, এমন আশঙ্কা করছেন যে এই ধারাবাহিকতা হয়তো আরো থাকতে পারে, যেহেতু করোনা সংক্রমণ এখনো কমার কোনো লক্ষণ নেই। কারণ এই সংক্রমণ এখনো বাড়ার তালে আছে। এমন প্রেক্ষাপটে সামনে রমজান আসছে, ঈদ আসছে, এমন মানুষও পেয়েছি যারা ঈদের নামে চলে যাচ্ছে। অর্থাৎ তারা বলছেন এই যে সংক্রমণ বাড়ার যে ধারা, এটি আসলে কমার মতো কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। এমন প্রেক্ষাপটে এটি আসলে ঈদ ছুঁয়ে যাবে, এই কারণে তারা যত কষ্ট। গাবতলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। 14 ফেব্রুয়ারি কঠোর লকডাউনের খবরে ফেরিঘাটগুলোতেও বাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সাথে সাথে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে থাকে ঘাট এলাকায়। সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে শুরু হয় ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। সৃষ্টি হয়েছে 5 কিলোমিটার দীর্ঘ যানজট। সে সময় উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্ব। তবে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ থাকায় পদ্মা পাড়ি দিতে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী নিয়ে পার হয় ফেরি। এছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রী ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছেন। সকাল থেকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে 4 শতাধিক যাত্রীবাহী ছোট প্রাইভেট কার ও কয়েকশো পণ্যবাহী যানবাহন। তবে খুব বেশি যাত্রী চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, আপনি তো সকাল থেকেই সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। এই মুহূর্তে ঘাটে পরিস্থিতি কেমন দেখছেন, আর ঘাটে ভিড় বেড়ে যাওয়ার কারণটা আসলে কি? সেখানে প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়েছে কিনা? দেখুন, সকাল থেকেই দেখছিলাম যে 14 এপ্রিল যে দ্বিতীয় ধাপে লকডাউনটি আসলে বাড়ানো হয়েছে। প্রথম ধাপে লকডাউনের পরে মানুষের মধ্যে একটি শঙ্কা চলে আসে যে এই লকডাউনটি আরো বাড়তে পারে, এবং এই খবরই কিন্তু রাজধানী
ছাড়তে শুরু করে আসলে দক্ষিণবঙ্গগামী মানুষ। আমরা সকাল থেকে দেখছিলাম যে মুন্সিগঞ্জের যে শিমুলিয়া ঘাট রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই যে ঘরমুখ মানুষের কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখেছি যে সিএনজি অটোরিকশার পাশাপাশি প্রাইভেট কারগুলোতেও কিন্তু মানুষ, পিকআপ ভ্যানে করেও কিন্তু মানুষ এই শিমুলিয়া ঘাটে আসছে এবং নিজ নিজ গন্তব্যে তারা যাচ্ছে। এতে কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম যে এই পুরো ঘাটেই আসলে মানুষের যে উপচে পড়া ভিড় সেটি আসলে সকালের বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু বেড়েই চলেছে। এবং আমরা দুপুরের পরেও আমরা দেখেছি যে এই ঘাটের সব কয়টি পল্টনে কিন্তু এখনো ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় কয়েক শতাধিক যানবাহন। তো সবকিছু যদি মিলিয়ে বলা যায় যে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানতে এবং মাস্ক পরতে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে সেটি কিন্তু এখানকার যারা দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন তারা বিভিন্ন ভাবে মানুষকে মাস্ক পরতে বা স্বাস্থ্যবিধি মানতে নানা রকম নির্দেশনা দেওয়ার পরেও কিন্তু আমরা দেখেছি যে অধিকাংশ মানুষের মুখেই কিন্তু মাস্ক ছিল না। এবং তারা যেভাবে আসলে গণপরিবহনের পাশাপাশি পিকআপ ভ্যান এবং সিএনজি অটোরিকশা এবং প্রাইভেট কারে করে চেপে গাদাগাদি করে যাচ্ছে, এতে করোনা সংক্রমণ কিন্তু আরো বাড়বে। সরকার পক্ষ থেকে আসলে সংক্রমণ রোধে যে লকডাউনটি দেওয়া হয়েছে, সংক্রমণ রোধে মানুষের এমন অবাধ যাতায়াত আসলে এই সংক্রমণ কতটুকু আসলে কমাতে পারবে এটি নিয়েও কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করেছি এখানকার ঘাট কর্তৃপক্ষের সাথে। তারা বলছেন যে প্রথম ধাপে লকডাউনের পরে যখন ফেরির পাশাপাশি লঞ্চ এবং সিবোট গুলো বন্ধ করে দেওয়া হয়, এরপর থেকে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় সামলাতে কিন্তু আবার এখানে কিন্তু 14টি ফেরি দিয়ে সকাল থেকে যানবাহন পারাপার করা হচ্ছে। এবং এতে কিন্তু সিবোট আসলে চালু হওয়া হয়েছে, কিন্তু লঞ্চ বন্ধ থাকার কারণে কিন্তু আমরা দেখেছি যে ফেরিগুলোতে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। এতে কিন্তু প্রতি মুহূর্তেই আসলে উপেক্ষিত হচ্ছে যে করোনা স্বাস্থ্যবিধি। তো সবকিছু মিলিয়ে যেটি বলা চলে যে এখানে আসলে স্বাস্থ্যবিধি বা মাস্ক পরা বা করোনার যে উদ্যোগ কমানোর যে আসলে বিষয়টি সেটি আসলে চোখে পড়ার মতো ছিল না। তো এই ছিল আমার কাছে এখনকার এই শিমুলিয়া ঘাটের সবশেষ তথ্য। মুন্সিগঞ্জের ঘাট এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। লকডাউন চলাকালে পণ্যবাহী পরিবহনে যাত্রী যেন পরিবহন না করা হয় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বিআরটি এর এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, বুধবার থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় লঞ্চ ও ফেরিঘাটে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। কেউ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়কে গুরুত্ব দিচ্ছে না। এ ধরনের মনোভাব করোনা সংক্রমণ আরও বৃদ্ধি করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন ওবায়দুল কাদের। লকডাউনের পর গণপরিবহন চলাচলের বিষয়ে বলেন, সরকার যখন যে নির্দেশনা দিবে সেটি মানতে হবে। গত লকডাউনের সময় দেখা গেছে জরুরি পণ্য পরিবহনের ট্রাকে করে যাত্রীরা চলাচল করছে, বিআরটি এর এখানে দায়িত্ব আছে। এই বিষয়টা দেখতে হবে সিরিয়াসলি। পণ্য পরিবহন যেন যাত্রী পরিবহনের রূপ না নেয়, কোনো অবস্থাতে সমর্থনযোগ্য নয়। আগামী 14 ফেব্রুয়ারি থেকে আসছে কঠোর লকডাউন। এমন খবরে ঢাকা থেকে বিভিন্ন জেলায় বাড়ি ফিরছেন মানুষ, আবার অনেকেই ফিরছেন ঢাকাতে। এতে যানবাহনে বেড়েছে যাত্রীদের বাড়তি চাপ। সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গাড়ির চাপ বাড়তে থাকে। সে সময় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় 25 কিলোমিটার মহাসড়কে সৃষ্টি হয় পরিবহনের দীর্ঘ সারি। সে সময় পণ্যবাহী পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত ও কিছু গণপরিবহনও ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যায়। তবে উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসার গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা পরিবহনের জন্য অপেক্ষার পর ট্রাক ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে ঢাকায় আসতে থাকে তারা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পদুয়ার বাজার এলাকায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী মানুষের ভিড় দেখা যায়। সে সময় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। এছাড়া যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ারও বেশি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সব যাত্রীরা ভোগান্তিতে আছে। এখন দাঁড়ায় আছে সকাল 8টার থেকে এই পর্যন্ত যাইতে পারতেছি না। 900 টাকা ভাড়া দেবো, তাও নিচ্ছে না। মহাখালী যাবো, তা আমি তো 1 ঘন্টা দাঁড়ায় রয়েছি, কোনো বাস পাইতেছি না। এরকম ভাবে তো মানুষ বরঞ্চ পরিবহন চলে আর ভালো হইতো, ঘিসাঘিসাই তো আরো সংক্রমণ বেশি ছড়াই দিচ্ছে। সকাল 10টা থেকে এখানে অবস্থান করতেছি, কোনো গাড়ি ঘোড়া কিছুই পাইতেছি না। তো যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে গাড়ি পাইতেছি না, খুব ভোগান্তিতে পড়ে গেলাম।
এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সাধারণ মানুষের ভিড় বেড়েছে, অনেকেই ফিরছেন ঢাকায়। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের এই চাপটি বেড়ে যাওয়ার কারণটা কি, আর চালক যাত্রীরা কি বলছেন, সেখানে স্বাস্থ্যবিধি কতটুকু মেনে চলা হচ্ছে? আসলে আমরা সকাল থেকে দেখছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কুমিল্লা অংশ, সেই অংশের বিভিন্ন জায়গাতে গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদের একটি ভিড় রয়েছে। শুধুমাত্র যে কুমিল্লা থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে চট্টগ্রাম এইরকম যাত্রী তারাই নয়, কুমিল্লা থেকে নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া থেকে উত্তরবঙ্গগামী বা অন্যান্য জেলায় যাওয়ার জন্য আসলে যাত্রীরা এখানে অপেক্ষা করছে। আর এই ভিড়টা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে মূলত যে 14 তারিখ থেকে যে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে, তার আগে আসলে মানুষ বাড়িতে ফিরতে চাচ্ছেন। আর একটি বিষয় হচ্ছে যে যেহেতু 14 তারিখ থেকেই রমজান শুরু হবে, সেই সময় তারা এই রমজানের শুরুর দিনটিও বাড়িতে থাকার জন্য চেষ্টা করবেন, সেটি আসলে অনেক যাত্রী আমাদেরকে বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে লকডাউন থাকার কারণে রাস্তাঘাটে কিন্তু গণপরিবহনের সংখ্যা কম। আমরা দেখেছি যে কোথাও কোনো তেমন একটা বাস চলাচল করেনি কোন স্ট্যান্ড থেকে। মহাসড়কের উপরে শুধুমাত্র যেসব বাসগুলি রয়েছে সেগুলো ধরে ধরে যাত্রীরা আসলে যাওয়ার চেষ্টা করছে, এছাড়া কিন্তু মহাসড়কের কোনো বাস নেই। আর আরেকটি বিষয় যেটি যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি, যেহেতু যাত্রীরা বেশিরভাগই মাইক্রো বাস কিংবা ছোট ছোট পরিবহন সেগুলো ব্যবহার করে আসলে যাচ্ছে, সেই পরিবহনগুলোতে আসলে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি আসলে মোটেও সম্ভব না। কারণ একে তো যাত্রীর আবেগ, অন্যদিকে যে বিষয়টি হয়েছে যে এক বাসে, এই মাইক্রো বাসে 10 থেকে 12 জন উঠলে সেখানে আর যে করোনার যে স্বাস্থ্যবিধি সেটি আসলে মেনে চলা সম্ভব হয় না। আর আমরা সকাল থেকে দেখেছি আসলে পুলিশ বিভিন্ন যানবাহনগুলোতে চেষ্টা করেছে স্বাস্থ্যবিধি মানানোর জন্য। তারা চেষ্টা করেছে যে কোথাও যেন অতিরিক্ত যাত্রী না উঠে কিংবা সবাই যেন মাস্ক ব্যবহার করে, সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য। তারপরে কিন্তু যেহেতু যাত্রীর সংখ্যা বেশি, যানবাহনের সংখ্যা কম, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক। একটি বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো, যে সরকার যে উদ্দেশ্যে আসলে এই লকডাউনটি দিচ্ছে সেটি নিয়ে কিন্তু শঙ্কা থেকেই যাচ্ছে। এই বিষয়ে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলতে পেরেছেন কিনা, তারা কি বলছে? আমরা সকালের কথা বলেছিলাম কুমিল্লার যে সিভিল সার্জন কার্যালয়ের যে মুখপাত্র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে। তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন সরকার যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে দফাগুলো দিচ্ছে বা প্রজ্ঞাপন জারি করছে, তারা কিন্তু সেগুলো নিশ্চয়তা দেওয়ার জন্য আসলে মাঠে আছে। এছাড়া জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে 14 তারিখ থেকে যে সর্বাত্মক লকডাউনের যে ঘোষণা দিয়েছে সেটি মানানোর জন্য তারা মাঠে থাকবেন এবং তাদের অবস্থান জোরালো থাকবে। আর সেক্ষেত্রে লকডাউনের আগে আমরা দেখেছি এর আগে মহাসড়কে বা রাস্তায় যাত্রীদের সংখ্যা বেড়ে যায়, তাদের স্বাস্থ্যবিধি মানানোর জন্য আসলে আমরা প্রশাসনের কিংবা পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের টহল কিংবা পর্যবেক্ষণ কিন্তু তেমনটা চোখে পড়েনি। তো সেই বিষয়ে আসলে স্বাস্থ্যবিভাগ বলছে যেহেতু করোনা একটি গত 7 দিনের মতো আজও স্বাস্থ্যবিধি মানছে না বেশিরভাগ মানুষ। রাজধানীর বিভিন্ন সড়ক ও কাঁচাবাজারগুলোতে রয়েছে মানুষের ভিড়। মাস্ক থাকলেও ঠিকমতো ব্যবহার করছেন না অনেকে। সড়কে বাস ছাড়াও অন্যান্য যানবাহনের চলাচল স্বাভাবিক। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোয় যানজট দেখা যাচ্ছে। অফিস, শিল্প কারখানা খোলা থাকায় রাস্তায় মানুষের ভিড় রয়েছে। সামাজিক দূরত্ব মানছেন না কেউই, তবে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। মানা সম্ভব, আবার সম্ভব না, কিন্তু আমাদের ফেরত দিয়ে আমাদের কাম করতে হবে। মাছ রাখছি, মাছ পড়ি, এখন হাত মুখে ধুতে যাবো তো এই জন্য মাছটা খুলে রাখছি। মাস্ক তো আছে, মানে নিঃশ্বাস নিতে সমস্যা হয়, এই কারণে খুলে রাখছি। শুধু শান্তি প্রতিষ্ঠাই নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করেও সারা বিশ্বে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা প্রশংসিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সামরিক বাহিনীকে আধুনিক ও প্রশিক্ষিত করার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু, কিন্তু ৭৫-এর পর যে আদর্শ নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তার বিচ্যুতি ঘটে। দীর্ঘ 21 বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার আবারও বঙ্গবন্ধুর আদর্শে কাজ শুরু করে। সামরিক বাহিনীর উন্নত প্রশিক্ষণ ও আধুনিকায়নে জোর দেওয়া হয়। এর জন্য প্রতিষ্ঠা করা হয় বিভিন্ন একাডেমি ও প্রতিষ্ঠান। উন্নত মানের প্রশিক্ষণের কারণেই সারা বিশ্বে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সেনারা প্রশংসিত হচ্ছে। পরে করোনা প্রসঙ্গে তিনি বলেন, সারা বিশ্ব একটা কঠিন সময় পার করছে। করোনা অর্থনৈতিক ব্যবস্থাকে স্থবির করে দিয়েছে। এই অবস্থাতেও বাংলাদেশ অর্থনীতি প্রবৃদ্ধি ধরে রাখছে।
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোয় সিট পাচ্ছে না রোগীরা। এসব রোগীদের বেশিরভাগই ভুগছেন অক্সিজেন সংকটে। এরপরও বিভিন্ন হাসপাতালে ঘুরে মিলছে না চিকিৎসা সেবা। গত মাসের শুরু থেকেই আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করে করোনা সংক্রমণ। এরই মধ্যে রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলো সাধারণ ও আইসিইউ শয্যা রোগীতে পূর্ণ। এই অবস্থায় নতুন করে করোনা আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হতে গিয়ে ভয়াবহ বিপাকে পড়ছেন। বাধ্য হয়ে রোগীকে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী অনেক স্বজন। এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী বর্তমানে ভর্তি রয়েছে। এরপরও রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে গুরুতর রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভোর 5টার দিকে নিয়ে আসছিলাম সরদি হাসপাতালে। ডক্টর আউটডোরে দেখলেন, দেখার পরে বললেন যে সিট দিতে পারবো না, সিট নেই এখানে। পরে ওখান থেকে চলে আসছে, এই কর্মটলাতে আসছে। এইবার আমাদের সেই অতিরিক্ত সংকটের কারণে সেই পদ্ধতিটা আমরা ফলো করছি না। কেবলমাত্র যে রোগীগুলোর অক্সিজেন প্রয়োজন হচ্ছে এবং বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন না, তাদেরকেই আমরা হসপিটালে ভর্তি করছি। 3 কোটি ডোজ করোনার টিকা কেনায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে যাচ্ছে বাংলাদেশ। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত এক অনলাইন আলোচনায় এ তথ্য জানান আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ASM আলমগীর। তিনি জানান, রাশিয়ার স্পুতনিক, চীনের সিনোভ্যাক এবং জনসনের টিকা আনতে উন্মুক্ত দরপত্র দেওয়ার আলোচনা করছে সরকার। এছাড়া কোভ্যাক্সের আওতায় ফাইজার ও মডার্নার টিকা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোভ্যাক্সের আওতায় পাওয়া এই টিকা শহরাঞ্চলে দেয়া হবে বলেও জানান তিনি। তবে টিকা আমদানি সংরক্ষণ ব্যবস্থা যথেষ্ট নয় বলে আলোচনায় উল্লেখ করেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। তিনি জানান, এখন পর্যন্ত দেশের 3.5% মানুষকে টিকা দেওয়া হয়েছে। আমার সারা দেশে প্রায় 700-র মতো কোল্ড চেইন ব্যবস্থা আছে। সেই ব্যবস্থায় যে ভ্যাকসিনগুলো করা যায় সেগুলি আমরা আসলে বিশ্লেষণ করছি, আমরা সবার সাথে যোগাযোগও করেছি। আমরা ওপেন টেন্ডারে যাচ্ছি, আমরা ইন্টারন্যাশনাল টেন্ডারে যাচ্ছি। সেখান থেকে আমরা 3 কোটি যারা আমাদের ভালো ভ্যাকসিন, ভালো এফিকেসিয়াস ভ্যাকসিন দিতে পারবে সেই ভ্যাকসিনে নিব। রোজা উপলক্ষে তেল, চিনি সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। সকালে রাজধানীর খামারবাড়িতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। বেঁধে দেওয়া মূল্য অনুসারে ভোজ্য তেলের লিটার 139 টাকা, পেঁয়াজ 40 টাকা, ছোলা 67 টাকা, চিনি 68 টাকা, মসুর ডাল 69 এবং সাধারণ মানের খেজুরের দাম 100 টাকা দরে বিক্রি করতে হবে। এসব পণ্যের চাহিদা, যোগান ও আমদানি মূল্য বিশ্লেষণ করে এর দাম ঠিক করা হয়। নির্ধারিত মূল্যের কেউ না মানলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নির্ধারিত দর তদারকিতে সব জেলা প্রশাসনকেও অবহিত করা হয়েছে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক। ভোক্তাকে কম দামে যাতে ওনারা যাতে কিছু করতে পায় সেই জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এবং আমরা যে টিমটা আমরা যে করছি, এই টিমটা কিন্তু সকলের সাথে বসে কিন্তু পর্যালোচনা করে এটা করা হয়েছে এবং এই দামে কিন্তু আপনারা এখনই যান বাজারে, আমরা আশা করছি এই দামে আপনারা পাবেন। দেশে প্রথমবারের মতো ভোক্তা পর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম নির্ধারণ করে দিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এই দাম নির্ধারণের ঘোষণা দেয় সংস্থাটি। ঘোষণা অনুযায়ী ভোক্তা পর্যায়ে সরকারি এলপি গ্যাসের প্রতি 12.5 কেজি সিলিন্ডারের দাম হবে 591 টাকা, আর বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে 975 টাকা, যা আজ থেকে কার্যকর হবে। তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসেই এই দাম পরিবর্তন করা হতে পারে বলে জানান BERC চেয়ারম্যান। আমরা 81 টাকা 30 পয়সা প্রতি কেজি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি এলপিজির মূসক সহ মূল্য হার 975 টাকা পুনর্নির্ধারণ। এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া 44%রই বয়স 60 বছরের মধ্যে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে করোনার নতুন ভ্যারিয়েন্টে শিশু ও তরুণদের আক্রান্তের হার বাড়ছে। এমন অবস্থায় তরুণদের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে অনীহার বিষয়টিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আক্রান্ত ও মৃত্যুহার ঠেকাতে শিশু থেকে শুরু করে তরুণদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 11 এপ্রিল পর্যন্ত করোনায় মারা গেছেন 9739 জন। এর মধ্যে 0 থেকে 10 বছর বয়সের মধ্যে করোনায় মারা গেছেন 40 জন, 11 থেকে 20 বছর বয়সী 71 জন, 21 থেকে 30 বছর বয়সী 190 জন
31 থেকে 40 বছর বয়সী 486 জন, 41 থেকে 50 বছর বয়সী 1081 জন এবং 51 থেকে 60 বছর বয়সী 2394 জন। অর্থাৎ মারা যাওয়া 44%-এরই বয়স 60 বছরের মধ্যে। এছাড়া করোনায় মারা যাওয়া বাকি 5477 জনের বয়স 60-এর উপরে। বয়স্কদের পাশাপাশি তরুণদেরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এছাড়া যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ জটিল রোগে ভুগছেন তাদেরকে নিতে হবে বিশেষ সতর্কতা। শিশু এবং ইয়াংদের অন্যান্য বয়স্কদের তুলনায় তাদের অংশ খুব একটা কম নয় এবং তাদের ভিতরেও অনেকে মৃত্যুবরণ করছে। যারা মা বাবা আছে, প্যারেন্টস আছে, তাদেরকে ঘরে রাখা উচিত। যেহেতু স্কুল বন্ধ, কলেজ বন্ধ, তাদেরকে ঘর থেকে বের হইতে দেওয়া উচিত নয়। চলুন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, শনাক্ত হওয়া রোগীকে আমরা যত্ন করি, তার চিকিৎসকের পরামর্শে তাকে ব্যবস্থাপনা করি এবং তাকে অবশ্যই আইসোলেটেড অর্থাৎ আলাদা করে রাখি। আমরা নিশ্চয়ই করোনার যে বর্তমান ঢেউ, সেই ঢেউকেও আমরা মোকাবেলা করতে পারব। করোনার নতুন ভেরিয়েন্টে আক্রান্তদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় জানিয়ে লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছর ঈদে ব্যবসা হয়নি, সে ক্ষতি পুষিয়ে নিতে কষ্ট হলেও এবার বিনিয়োগ করেছেন পোশাক বিক্রেতারা। কিন্তু এবারও বাজার হারানোর শঙ্কা। লকডাউনের কারণে এরই মধ্যে ধস নেমেছে পাইকারি বিক্রিতে। ঈদ উল ফিতরের আগে চলমান অবস্থার উন্নতি না হলে সর্বস্ব হারানোর শঙ্কায় বহু উদ্যোক্তা। শবে বরাতের পর থেকে ঢাকা ও আশেপাশের বিভিন্ন পাইকারি বাজারে ঈদের পোশাক কিনতে আসেন দেশের নানা প্রান্তের খুচরা বিক্রেতারা। এ সময় মাত্র 2 সপ্তাহের বিক্রিতেই লাভের মুখ দেখেন অনেক ব্যবসায়ী। কিন্তু করোনা সংক্রমণের কারণে চলাচলে নিষেধাজ্ঞায় এবছর তা সম্ভব হয়নি। কমসে কম হলো ডেইলি দেখা গেছে 5-6 লাখ টাকা তো সেল হইতোই, তো ওই সেলটা তো আর হচ্ছে না। লকডাউন নেই, তারপরে আমাদের এখানে কোনো সেল নেই। কারণ হচ্ছে কি, আমাদের বাইরে থেকে যদি কোনো পাইকারি ক্রেতা না আসে, এখানে আমাদের সেল করা কোনোভাবেই সম্ভব না। বিভিন্ন শোরুমে পোশাক বিক্রিতেও একই চিত্র। এই সময় ঈদের পোশাক কিনতে যেখানে ভিড় থাকার কথা, সেখানে ক্রেতার সংখ্যা হাতে গোনা। এবার রমজানের শুরুতেই সর্বাত্মক লকডাউন আসছে এমন খবরে বড় ধরনের লোকসানের আশঙ্কায় বিক্রেতারা। আমরা খুবই চিন্তিত, কিন্তু এবছর ভালো কিছু হবে না সেটা বুঝতেছি এখন। মনে হয় না আমাদের আর বাঁচার এরকম কিছু থাকবে। আমরা যেটা আশা করছিলাম যে এবার হয়তো বোনাসটা বা স্যালারিটা নিতে পারবো, সেটাও মনে হচ্ছে অনিশ্চিত হয়ে যাচ্ছে। বিনিয়োগকারীরা বলছেন করোনার কারণে টানা দ্বিতীয়বারের মতো লোকসান গুনতে হলে পথে বসে যাবেন অনেকে। তাই বিকল্প উপায়ে হলেও পোশাক বিক্রির সুযোগ চান তারা। কাঁচা বাজার এবং অন্যান্য নানান রকম বিষয়গুলো আমরা উন্মুক্ত বাজারে, উন্মুক্ত মাঠে নিয়ে আসতে দেখেছি গত বছর। সুতরাং যদি মনে হয় যে আজকে আমাদের এই দোকান খোলা যাবে না, শপিং মল খোলা যাবে না, তাহলে আমরা দাবি করব যে উন্মুক্ত জায়গায় সরকার সেই ব্যবস্থা করে দিক। ফ্যাশন হাউসগুলোর সংগঠন ফ্যাশন উদ্যোগ বলছে, শুধু রোজার ঈদের পোশাকের বাজার প্রায় 5,000 কোটি টাকার। দেশের ছোট বড় অন্তত 5,000 ফ্যাশন হাউস ও দোকান মিলিয়ে এই বেচাকেনা করে থাকে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার দাবি উঠল হেফাজত নেতা মামুনুল হকের তৃতীয় বিয়ের। মোহাম্মদ শাহজাহান নামে এক ব্যক্তির দাবি তার বোন জান্নাতুল ফেরদৌস লিপি মামুনুল হকের স্ত্রী। বোনকে খুঁজে না পাওয়ার অভিযোগ করে ডায়েরি করেছেন মোহাম্মদপুর থানায়। জিডিতে ওই ব্যক্তি বলেছেন মামুনুল হক তার বড় বোন জান্নাতুল ফেরদৌস লিপিকে বিয়ে করেছেন বলে তাকে চুক্তিনামা দেখিয়েছেন। এখন তার বোনের কোনো সন্ধান তারা পাচ্ছেন না। বোনকে নিরাপত্তা দেওয়া এবং অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য জিডিতে তিনি আইনি সহায়তা চেয়েছেন। জিডিতে আরও উল্লেখ করা হয়, গত বুধবার জান্নাতুল ফেরদৌস লিপির সঙ্গে সবশেষ কথা হয় স্বজনদের। রাত 8টার পরে জিডি করেছে। ওনার বড় বোনকে মামুনুল হক সাহেব বিয়ে করেছেন, এই মর্মে আবার চুক্তিনামা দেখাইছে। সে এখন তার বোনকে পাচ্ছে না, বোনকে যাতে আইনানুগ অভিভাবকের কাছে হস্তান্তর করার আবেদন করছে। এই জিডির তদন্তের অনুমতি নিয়ে তদন্ত করে কি চুক্তিনামা দেখিয়েছে বা ওই মহিলা কোথায় বাস্তবে বিয়ে হয়েছে কিনা, এগুলো আমরা যাচাই করে দেখব। মামুনুল হকের রিসোর্ট কাণ্ডে হেফাজতের কোনো বক্তব্য নেই, বিষয়টি তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী। রোববার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সংগঠনের জরুরি সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হকের বিষয়ে সভায় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সভায় কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়নি। বলেন, কাউকে অব্যাহতি দেওয়ার বিষয়েও সভায় কোনো কথা ওঠেনি। হেফাজতে শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করে প্রাণ হারানোর পরও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন এই হেফাজত নেতা। হয়রানি গ্রেপ্তার বন্ধ না হলে উদ্ভূত পরিস্থিতির দায় হেফাজত নেবে না বলেও হুঁশিয়ারি দেন বাবুনগরী। লকডাউনের কথা বলে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন হেফাজত আমির। আজকে কোনো ব্যক্তি বিষয়ে কোনো আলোচনা হয় নাই এবং কাউকে অব্যাহতি দেওয়ার কোনো কথা উঠে নাই, কাউকে অব্যাহতি দেওয়ার কোনো আলোচনা হয় নাই। এসএসসির ফর্ম ফিল-আপে অতিরিক্ত টাকা আদায় করছে বেশিরভাগ স্কুল। তবে লিখিত কোনো অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নিতে পারছে না শিক্ষা বোর্ড। এই অবস্থায় অভিভাবকদের পরিচয় গোপন রেখে অভিযোগ দিতে বলছেন তারা। এসএসসির ফর্ম ফিল-আপ শুরু হয়েছে 1 এপ্রিল থেকে। এবার বিজ্ঞান বিভাগের ফি 1970 আর ব্যবসায় শিক্ষা ও মানবিকে 1850 টাকা। অথচ বেশিরভাগ স্কুল নানা খাত দেখিয়ে আদায় করছে বাড়তি টাকা, সেই সঙ্গে নিচ্ছে কোচিং ফিও। তবে এজন্য দিচ্ছে না কোনো রসিদ। করোনার এই অনটনের সময়ে একে বাড়তি চাপ বলছেন অভিভাবকেরা। আমি 2200 টাকা দিতে অনেক হিমশিম খেয়েছি। কোনো কোচিংই হচ্ছে না, স্কুলে ক্লাস হচ্ছে না, তারা কিসের ভিত্তিতে টাকা নিচ্ছে? বোর্ড বলছে এ নিয়ে অভিভাবকেরা অভিযোগ না দেয়ায় কোনো ব্যবস্থা নিতে পারছে না তারা। অভিযোগ পেলেই তদন্ত করে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। লিখিত অভিযোগ করেনি, আমি স্পষ্টভাবে বলছি, অভিযোগটা যদি আমাদের কাছে আসে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। এদিকে অভিভাবকদের সংগঠনের নেতারা বলছেন ভয়ে কেউ বোর্ডে অভিযোগ দিতে চাইছেন না। যে অতিরিক্ত টাকাটা নিচ্ছে সাধারণ অভিভাবকেরা অভিযোগ দিতে তারা ভয় পায়। জবাবে বোর্ড বলছে চাইলে নাম পরিচয় গোপন রেখেও অভিযোগ জানাতে পারেন অভিভাবকরা। গার্জিয়ানরা সরাসরি বোর্ডের চেয়ারম্যানের কাছে চলে আসুন, নির্ভয়ে চলে আসুন। শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কিছু করার ক্ষমতা নেই এবং তার সন্তান ওই শিক্ষা প্রতিষ্ঠান তার সন্তানের উপরে কিছু করবে সেটারও সুযোগ নেই। এছাড়া যেসব স্কুল অতিরিক্ত টাকা নিয়েছে তাদের সে টাকা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে শিক্ষা বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের চাষারা এলাকায় একটি বাড়ির ছাদে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণে ভবনের 2 নিরাপত্তারক্ষী দগ্ধ হয়েছেন। গতরাতে 11:30টার দিকে চাষারা প্রেসিডেন্ট রোডের জিএম গার্ডেন নামের একটি বহুতল ভবনের ছাদে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন বাড়ির নিরাপত্তারক্ষী উজ্জ্বল ও মানিক। তাদেরকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায় জিএম গার্ডেনের 8 তলায় কমিউনিটি সেন্টারের আদলে কয়েকটি কক্ষ ছিল, যেখানে এই ভবনের বাসিন্দাদের বিভিন্ন অনুষ্ঠান করা হতো। সেখানে সিলিন্ডারের সমস্যা দেখা দিলে মিস্ত্রি সেটা মেরামত করে নিচে নেমে যায়। সে সময় কোনো কারণে সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে জমে যায়। পরে 2 নৈশ প্রহরী সিগারেট হাতে উপরে উঠে রুমে প্রবেশের সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুজনেই দগ্ধ হন। গাজীপুরে হঠাৎ গ্যাসের চাপ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে পোশাক কারখানার উৎপাদন। এতে সুতা ও কাপড় উৎপাদনের সক্ষমতা কমেছে অন্তত 30%। বিকল্প জ্বালানি ব্যবহারে খরচ বেড়ে লোকসানের মুখে পড়েছেন মালিকপক্ষ। গ্যাসের উৎপাদনের চেয়ে চাহিদা বেড়ে যাওয়া এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। গাজীপুরে তৈরি পোশাক কারখানা রয়েছে 3000-এর বেশি। টেক্সটাইল, স্পিনিং ও সুতা কাপড় কারখানার উৎপাদন গ্যাস নির্ভর। প্রতি বর্গফুটে 15 PSI গ্যাসের চাপ থাকার কথা থাকলেও সম্প্রতি সেটি ওঠানামা করছে 2 থেকে 10-এ। গ্যাসের চাপ কম থাকায় প্রভাব পড়ছে উৎপাদনে। যন্ত্রপাতি বন্ধ রাখতে হচ্ছে অনেক কারখানায়। আর এই গ্যাস প্রেসার কম থাকার কারণে আমাদের ফ্যাক্টরিতে মেশিনগুলো বন্ধ থাকে, এতে অনেক আমাদের কাপড়ের সমস্যা হয়ে যায়। এত কম প্রেসারে আমাদের ফ্যাক্টরির জেনারেটরগুলো চালিয়ে রাখা, ফ্যাক্টরির প্রোডাকশন মেশিনারি চালিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সুতা কাপড় উৎপাদনকারী কারখানা 24 ঘন্টা চালু রাখতে ক্যাপটিভ পাওয়ার জেনারেশন চালু থাকে। এতে জ্বালানি হিসেবে ব্যবহার হয় গ্যাস। রপ্তানি আদেশ ঠিক রাখতে বিকল্প জ্বালানি ব্যবহার করায় বাড়ছে উৎপাদন ব্যয়। আমাদের এই প্রেসার 15 PSI এর জায়গায় আমাদের 1-এর নিচেও চলে আসতেছে মাঝে মাঝে। তো যে কারণে আমরা স্বাভাবিকভাবে আমরা উৎপাদন কাজ করতে পারতেছি না। আমরা গ্যাসের অভাবে আমরা প্রোডাকশন দিতে পারতেছি না।
গ্যাসের উৎপাদনের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। তবে তরল গ্যাসের আমদানি পর্যাপ্ত হলে সমস্যা কেটে যাবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা। আমাদের চাহিদা হলো, মোট চাহিদা হলো 2200 MMCM, কিন্তু আমরা এখন আমাদের এলএনজি আসার পরে আমাদের 1800-1900 দেওয়া হইতো, তাতে মোটামুটি কভার করা গেছে। এখন 1600-1700 এরকম নেমে গেছে। গাজীপুরে ছোট বড় মিলিয়ে শিল্প প্রতিষ্ঠান রয়েছে 4 শতাধিক। গ্যাস সংকটের কারণে এসব প্রতিষ্ঠানের উৎপাদনও ব্যাহত হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ডিভাইড অ্যান্ড রুল নীতি চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বর্ধমানে নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বিজেপি ক্ষমতায় এলে আবারও যুক্ত হবে বাংলা, হবে উন্নয়ন। কংগ্রেস, সিপিএম এর মতো পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল আর ফিরতে পারবে না বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। এ সময় কোচবিহার সহিংসতার প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পরিবর্তনে তাকে গালাগাল করার কথা বলেন মোদী। এদিকে বিজেপির বিরুদ্ধে রাজনীতির নামে মানুষ খুন করার অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জি। রানাঘাটের সভায় কোচবিহার ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, যারা রাজনীতির নামে মানুষ মারে তাদের নিষিদ্ধ করা উচিত। অন্যদিকে পঞ্চম ধাপের ভোটের আগে পশ্চিমবঙ্গে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 14 এপ্রিল বুধবার 2টি সভা করার কথা রয়েছে কংগ্রেসের সাবেক সভাপতি। मैं हैरान हूं, इतनी कड़वाहट ये दीदी कहां से लाती है। দিদির মুখে কোনো মিষ্টতা নেই। আমার খুব অবাক লাগে এত তিক্ততা উনি কোথা থেকে আনেন। দিন দিন তার ভীতি তিক্ততা বেড়েই চলেছে। এর অন্যতম কারণ যে 4 ধাপের ভোট হয়েছে তাতে পরাজয় যে নিশ্চিত তা তিনি বুঝে গেছেন। এখান থেকে একবার কংগ্রেস গেছে আর ফেরেনি, সিপিএম গেছে তারাও ফেরেনি। দিদি, আপনিও এবার গিয়ে আর ফিরতে পারবেন না। दीदी आप भी एक बार गई, कभी वापस नहीं। সংক্রমণের দিক থেকে ব্রাজিলকে পেছনে ফেলে আবারও দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। রোববার দেশটিতে সর্বোচ্চ 1,69,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। প্রাণ গেছে 9 শতাধিকের। এদিকে এই পরিস্থিতির মধ্যেই 10 কোটি ডোজ টিকা প্রয়োগের মাইল ফলকে পৌঁছেছে দেশটি। দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণে বিপর্যস্ত ভারত। রোববার বিশ্বের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয় দেশটিতে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে কারফিউ সহ নানা বিধিনিষেধ আরোপ হয়েছে। জরিপে দেখা যায় ভারতে মোট সক্রিয় করোনা রোগীর 51%ই মহারাষ্ট্রে। এই অবস্থায় শিগগিরই রাজ্য জুড়ে লকডাউনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। দ্বিতীয় ধাপের সংক্রমণের কথা বলা হলেও দিল্লিতে চতুর্থ ধাপের সংক্রমণ শুরুর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নতুন বিধিনিষেধ জারি হলেও লকডাউনের সম্ভাবনা নেই বলে জানান তিনি। টিকা প্রয়োগের ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে এই অবস্থার মধ্যে 10 কোটির বেশি ডোজ টিকা প্রয়োগের মাইলফলকে পৌঁছেছে ভারত। 16 জানুয়ারি শুরু হয় টিকা কার্যক্রম। 10 কোটি ডোজ প্রয়োগের মাইলফলক ছুঁতে সময় লেগেছে 85 দিন, যেখানে 10 কোটি ডোজ টিকা দিতে যুক্তরাষ্ট্রের সময় লেগেছে 89 দিন, আর 102 দিন লেগেছে চীনের। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্টের বাজে অবস্থা থেকে বের হতে লিটন, মিঠুন, মিরাজদের সেরাটা চান টিম লিডার খালেদ মাহমুদ সুজন। পরিচিত কন্ডিশনে ভালো কিছুর আশা বিসিবির এই পরিচালকের। এ সফরটা অন্য যে কোনো বারের চেয়ে বেশি চ্যালেঞ্জিং, বিশেষ করে রাসেল ডোমিঙ্গোর জন্য রীতিমতো লাইফ লাইন। একের পর এক ব্যর্থতায় প্রশ্নের মুখে পড়েছেন। ভালো কিছু নিয়ে ফিরতে না পারলে শেষ হতে পারে তার অধ্যায়। ক্রিকেটারদেরও বড় পরীক্ষা। নিউজিল্যান্ডে যার পণ্যায় হতাশ করেছে দল, এবারের টিম লিডার খালেদ মাহমুদ সুজন দলকে উজ্জীবিত রাখতে সব চেষ্টাই করছেন। তার বিশ্বাস লঙ্কা সফরেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। অবভিয়াসলি আমরা জয়ের জন্যই খেলবো, যদিও আমরা লাস্ট সিরিজ বাংলাদেশে ভালো করি নাই, বাট আমি স্টিল বিলিভ করি যে আমাদের অ্যাবিলিটি আছে, আমাদের সেই ক্যাপাবিলিটি আছে। তো যদিও আমরা মাত্র নিজেদের খেলে আসলাম, সেখানে আমরা ভালো করি নাই খুব একটা, বাট ডিফারেন্ট সিনারিওতে আমরা খেলবো। শ্রীলঙ্কা এর আগে আমরা খেলেছি, তো উইল প্লে আওয়ার বেস্ট। আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে।
শ্রীলঙ্কার মাটিতে ১০০তম টেস্ট জয়ের সুখস্মৃতি ছাড়া সবকিছুই বাংলাদেশের বিপক্ষে। পরিচিত কন্ডিশন খানিকটা আশা দিচ্ছে, স্বপ্ন তখনই সত্যি হবে যখন দল হয়ে লড়াই করা যাবে। লিটন, মিরাজ, মিঠুনদের সময় এসেছে বিশ্ব ক্রিকেটে একটা ছাপ ফেলার। আমার কাছে সবাই সমান আসলে, যদিও তামিম, মুশফিকের এক্সপিরিয়েন্স বা মমিনুরের এক্সপিরিয়েন্স অনেক কিছু, বাট তারপরেও রেসপন্সিবিলিটি সবার জন্যই সমান। জাতীয় দলের পোশাক পরে যখন আমি খেলবো তখন আমার জন্য দায়িত্বটা একই যতটুকু টাইমের। ভালো খেলা সবারই রেসপন্সিবিলিটি। একটা তরুণ, এর আগেও মিরাজকে আমরা দেখেছি, আমরা ইংল্যান্ড সিরিজে মিরাজের অনবদ্য পারফরমেন্সে বাংলাদেশ ম্যাচ জিতেছে না, তো আমার মনে হয় যে সেরকম সবাইকে মনে রাখতে হবে। 3 দিনের কোয়ারেন্টিনের পর 2 দিনের প্রস্তুতি ম্যাচ নিজেদের মধ্যে। 21 এপ্রিল ক্যান্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিনের বৈশাখী উৎসব। পুরনো বছর বিদায় আর নতুনের আগমনে পাহাড়িরা প্রতি বছর এই আয়োজন করে থাকে। নানা গোষ্ঠীর অংশগ্রহণে সর্বজনীন রূপ নেয় এই উৎসব। তবে করোনার কারণে এবার উদযাপিত হচ্ছে কিছুটা ঘরোয়াভাবে। পুরনো বছর বিদায় ও নতুনকে বরণে পাহাড়ি এলাকায় শুরু হয়েছে বৈশাখী উৎসব। ভোরে নদীতে ফুল ভাসিয়ে শুরু হয় 3 দিনের এই আয়োজন। খাগড়াছড়িতে ভোরের আকাশে সূর্যের আলো ফুটতেই চাকমা ও ত্রিপুরা তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে ফুলের ডালা হাতে হাজির হয় চেঙ্গি ও মাইনী নদীর তীরে। রীতি অনুযায়ী নতুন বছরের মঙ্গল কামনায় মাধবী, জবা সহ নানা রঙের ফুল ভাসায় নদীর জলে। আমাদের ফুল এই দিনে আমরা সবাই আনন্দে নদীতে ফুল ভাসিয়ে দিই। আমরা প্রার্থনা করি যে যেন নতুন বছরে ভালো করে যায়, নতুন বছরের দিনগুলো ভালো করে কাটুক। আমরা পুরোনো দিনের দুঃখগুলো ভুলে নদীতে ফুল দিতে আসি। এদিকে করোনার কারণে এবার রাঙামাটিতে ঐতিহ্যবাহী এই উৎসবে ভাটা পড়েছে। কিছুটা ঘরোয়াভাবেই চলেছে নানা আয়োজন। তবে সকালে করোনা থেকে মুক্তির প্রার্থনায় কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসানো হয়। ঐতিহ্যকে ধরে রাখতে গিয়ে আমরা যথাসম্ভব ছোট পরিসরে কিংবা স্বাস্থ্যবিধি মেনে আমরা এই উৎসবটি যার যার তরফ থেকে আমরা পালনের এবং আয়োজনের একটা ব্যবস্থা করেছি। আজকে আমি প্রার্থনা করছি যে এই যে দেশে মহামারী করোনা ওইটা যেন তাড়াতাড়ি চলে যায়। সৃষ্টিকর্তার থেকে একটাই আশা, যাহাতে সামনের বারে আমরা ঝাঁকঝমকভাবে সুষ্ঠুভাবে থেকে আমরা বিশুটা ভালোভাবে উদযাপন করতে পারি। চৈত্রের শেষ 2 দিন ও বৈশাখের প্রথম দিন পালন করা হয় এই উৎসব। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।